পরিবহন সেক্টরের অঘোষিত সম্রাট ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। শ্রমিকদের রাজনৈতিক কাজে ব্যবহার ও চাঁদাবাজির মাধ্যমে গড়েন বিপুল সম্পদ। কোটি কোটি টাকা, যার হিসাবটা খন্দকার হিসাব দিতে পারবে, যার হিসাবটা শাহজাহান ভাই দিতে পারবে, যার হিসাব সব দিতে পারবে। এর বাইরে কারো ক্ষমতা নাই তার পক্ষে এই পক্ষে দেওয়া। দুই মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার। ধরা পড়েছেন সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানও। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ১০৫ শিশুর পরিবারকে সহমর্মিতা জানালো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আন্দোলনে আহতদের পাশে পুলিশ হাসপাতালে। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় কমছে ঢলের পানি, বাড়ছে জলদুর্ভোগ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। ফসলের জমিগুলো নষ্ট হয়ে গেছে, পাশাপাশি এই মৎস্যজীবী যারা আছে তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে আর কি। পানি আমি স্ত্রীর বছর মধ্যে আমি এই পানি দেখি না। বাড়ি ঘরে পানি, শুকনো খাবারের খুবই সংকট, এদিকে কোনো ত্রাণই আসতেছে না। দেবী দুর্গার আগমনের অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। নির্ভয়ে পূজা উদযাপনের সব ধরনের সহায়তার আশ্বাস আইজিপির। সবাইকে নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য 24 আওয়ার্স তারা ডিউটি করবে। যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পট পরিবর্তনেও বদলায়নি পুঁজিবাজার। দরপতন ও মন্দাভাবে হতাশ সাধারণ বিনিয়োগকারী। মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 16 বছরে পরিবহন সেক্টরে একচ্ছত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি আর শ্রমিকদের যাচ্ছে তাই ভাবে রাজনৈতিক ব্যবহার করেছিলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা শ্রমিক ফেডারেশনের নামে 16 বছরে শুধু চাঁদাবাজি করেছেন 18,000 কোটি টাকার বেশি। সড়ক পরিবহন আইন কড়াকড়ি করতেও পদে পদে বাধা হয়ে দাঁড়ান এই শাহজাহান খান। আরো জানাচ্ছেন আখলাকুস সাফা। 2018 সালে বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিতর্কিত মন্তব্য করে সমালোচিত শাহজাহান খান। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নামে রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে চলে আন্দোলন। ভারতের মহারাষ্ট্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে 33 জন মারা গেল। এখন সেখানে কি আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে কথা বলে? সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনিরের প্রাণ যাওয়ার পরও শাহজাহান খান বলেছিলেন অশিক্ষিত চালকদেরও লাইসেন্স দেয়া দরকার, কারণ তারা সিগন্যাল চেনে, গরু ছাগল চেনে, মানুষ চেনে, সুতরাং তাদের লাইসেন্স দেয়া যায়। পদত্যাগ করলেই কি এই এই সমস্যার সমাধান হবে? গেল সরকার সড়ক আইন প্রণয়ন করলেও শাহজাহান খানের চাপে আইনের ধারা শিথিল করা হয়। তার ইশারাতেই কথায় কথায় যান চলাচল বন্ধ রেখে মানুষকে ভোগান্তিতে ফেলে দাবি আদায় করা হতো। বাস ভাড়া নির্ধারণেও ব্যাপক প্রভাব ছিল শাহজাহান খানের। সরকার নির্ধারিত ভাড়া না মানলেও পরিবহন কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না। গত 16 বছরে পরিবহন খাতের নিয়ন্ত্রকের ভূমিকায় শাহজাহান খান ছাড়াও ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। ওই সময় ফেডারেশনের অন্তর্ভুক্ত 249টি শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হতো। পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে 18,000 কোটি টাকা করেছে তারা। গেল 4 বছরে বাণিজ্যিক যানবাহন থেকে 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজিকে আবার বৈধতা দেয়া হয় সড়ক পরিবহন সংগঠন পরিচালনার ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে। কোনো সংগঠনে 1.5 কোটি, কোনো সময় 1 কোটি 14 লাখ, কোনো কোটি 114 কোটি টাকা, কোটি কোটি টাকা, যার হিসাবটা খন্দকার হিসাব দিতে পারবে, যার হিসাবটা শাহজাহান ভাই দিতে পারবে, যার হিসাব সব দিতে পারবে। এর বাইরে কারো ক্ষমতা নাই তার পক্ষে এই পক্ষে দেওয়া। সিএনজি তো 17 কোটি টাকা ব্যবসা হয়েছে, আমরা তো কোনোদিন 1 টাকাও চোখে দেখি নাই। সব নিয়ে গেছে, কাগজ বস্তা ভরে, কম্পিউটারটা নিয়ে গেছে।
সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে কখনো পূর্ব ঘোষণা ছাড়াই আবার কখনো নানান অজুহাতে ধর্মঘটের ডাক দিয়ে গণপরিবহন চলাচল বন্ধের নেপথ্যে ছিলেন শাহজাহান খান। শাহজাহান ভাই এবং উসমান ভাই সারা দেশে পরিবহন শ্রমিকদেরকে বিপদে ফেলেছে। বেগম খালেদা জিয়া অবরুদ্ধ অবস্থায় আছে, তার বাড়ি ঘেরাও করার জন্য কর্মসূচি দিয়েছে। কাদেরকে নিয়ে? এই পেশাজীবী শ্রমজীবী এই পরিষদের ব্যানারে পরিবহন শ্রমিকদেরকে তারা সেখানে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন টার্মিনালে তারা অর্গানাইজ করতেছে। পরিবহন শ্রমিকদেরকে একটা জনগণের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, পরিবহন শ্রমিকদেরকে রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড় করে দিতেছে, অথচ কোনো পরিবহন শ্রমিক এমন কোনো আঞ্চলিক কমিটি, কোনো বেসিক নেতাকর্মীর সঙ্গে সম্পৃক্ত না। বিভিন্ন সময় চালক আর শ্রমিকদের স্বার্থের কথা বললেও ৭০ লাখ শ্রমিকের ফেডারেশনকে কুক্ষিগত করেছিলেন শাহজাহান খান। শুধু বললে তো হবে না যে আমি শুধু একতরফা শ্রমিকদের কাজ করি, আমি তো ওর ভিতরে অনেক আকাম করি। তো সেটা যদি শ্রমিকদের মধ্যে ঢুকায়, যে উনি বললো যে আমরা বিভিন্ন দোষী যেটা আমরা নিজেরাও জানি না কিংবা বুঝি না। ৫ আগস্ট সরকার পতনের পর পালিয়েছিলেন শাহজাহান খান। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় এখন সে রিমান্ডে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে এখন ডিবিতে রাখা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার হন সাবের হোসেন। ডিএমপি মিডিয়া উইং জানায় নিজ বাসা থেকেই তাকে গ্রেফতার করা হয়। সাবের হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে নৌকার টিকিটে সংসদে যান। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 2001 থেকে 2008 সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব। 1996 থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও ছিলেন সাবের হোসেন চৌধুরী। মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও শেষ রক্ষা হল না সদ্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের। অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এ সময় তিনি বিজিবিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন। নারায়ণচন্দ্র খুলনা 5 আসন থেকে নৌকার টিকিটে 2008 সালের পর থেকে 4 বার সংসদে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন ও নারী ধর্ষণ সহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। নিজ এলাকায় নদী দখল করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে। বিরোধী মতের মানুষদের দমনে গায়েবী মামলা, নির্যাতন এবং ছাগল কাণ্ডে স্থানীয় এক সাংবাদিককে জেলও খাটান নারায়ণচন্দ্র চন্দ। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জানা গেছে আজ একটি হত্যা মামলায় আদালতে তোলা হবে এনবিআরের সাবেক চেয়ারম্যানকে। তবে নির্দিষ্ট করে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নজিবুর রহমানের 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানা গেছে। নজিবুর রহমান 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এরপর 2017 সালের 31 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয় তাকে। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আসামিদের ঠিক কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে, এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি? না, আমার কাছে কোনো তথ্য নেই কখন নাগাদ নিয়ে আসবে। তারা বলেছিল 12টা থেকে 1টার মধ্যে আনবে, সেই তো সময় পেরিয়ে গেছে। আর এখানে কোর্টের যে ইন্সপেক্টর আছেন, যাদের কাছে মামলার কাগজপত্র আছে, আমি সেই দপ্তরে গিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন যে আপনি 3টার দিকে খবর নিয়ে দেখতে পারেন যে সেখান থেকে ফরওয়ার্ডিং আসলো কি না, এরকম কথা বলেছেন। কোন মামলায় কী গ্রেপ্তার হয়েছে এই কারণে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। ডিবির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এবং ডিবির পক্ষ থেকেও এখানে কোনো কাগজ আনা হয়নি। আমি 3 জনের কথা বলছি। একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন আমিনুল ইসলাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আর একজন মুখ্য সচিব নজিবুর রহমান তাকে, এবং সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, 3 জনকে গ্রেপ্তার করেছে গত রাতে ডিবি পুলিশ। তাদেরকে আদালতে আনা হবে এবং রিমান্ড শুনানি হবে। 3টার পরে হয়তো রিমান্ড শুনানি হতে
পারে। আর আরেকটি বিষয় চন্দ্র যে বিষয়টি বলা হচ্ছে সেই বিষয়টি আসলে তাকে অনুপ্রবেশের দায়ে হয়তো বা সেখানে মামলা হয়ে থাকে, সেখানে সংশ্লিষ্ট কোর্টে তাকে জেলা কোর্টে তাকে হাজির করবে পুলিশ এরকমই। এবং ঢাকায় যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়নি, ঢাকাতেও তাকে আনা হয়নি এরকমটা আমরা জানতে পেরেছি। তবে এই দুজন সচিব আর সাবেক মন্ত্রীকে এখানে আনা হচ্ছে, দুপুরের পরে রিমান্ড শুনানি হবে এরকম বিষয়টি এখন স্পষ্ট। নুরনবী, ধন্যবাদ আপনাকে। বিশ্ব শিশু দিবসে ছাত্র জনতার আন্দোলনে শহীদ 105 শিশুর পরিবারকে সম্মাননা 50,000 টাকা করে অনুদান দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আরও দেয়া হয়েছে শহীদি স্বীকৃতির মানপত্র। শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হয় বিশ্ব শিশু দিবসের এই আয়োজন। এবারে শিশু দিবসের প্রতিপাদ্য প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। উপস্থিত ছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও। ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া শিশুদের উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। এরই মধ্যে শতাধিক গুরুতর আহতদের চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে যারা সাধারণ ছাত্র জনতা। কর্মকর্তারা জানালেন, আহতদের মধ্যে যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না তারা চাইলে পুলিশ হাসপাতালে আসতে পারেন। মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তৌফিক মাসখানেক ধরে চিকিৎসা নিয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। হাতে মারাত্মক ক্ষত নিয়ে এখানে আসার পর এখন মোটামুটি সুস্থ। ছুটি নিয়ে রোববার বাসায় ফিরেছেন তিনি। আমি নিজে কিন্তু ভয়ে এই হসপিটালে আসতে চাইনি, কিন্তু হসপিটালে আসার পর আমি দেখলাম যে আসলে যেহেতু আমরা মাঠে ছিলাম সর্বোপরি, তাদের আগের ভূমিকা আর এখন ভূমিকা অনেক পরিবর্তন আসছে। তৌফিকের মতো আরও অনেকে পুলিশ হাসপাতালে ভর্তি আছেন এবং ছিলেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। জুলাই থেকে আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন, পরে পুলিশ হাসপাতালের আহ্বানে এখানে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। 4টা থেকে পুলিশ আমাদের 4 জনকে একটানা নির্যাতন করে প্রায় রাত 12টা অবধি। তখন আমাদেরকে পিটায়, তখন পায়ের নিচে এবং পুরো শরীরে পিটায়। 17 দিন কারাভোগের পর 7 আগস্ট আমরা মুক্তি পাই। পরে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে স্যাররা দেখলাম আমাদেরকে ভালোই চিকিৎসা দিয়েছে। হয়তো যে সকল বন্ধু আছে, সহযোদ্ধা আছে, তাদের পাশে দাঁড়িয়েছে, এটা অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে দেখছি। পূর্বের আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময় যে পুলিশের চরিত্র এবং বর্তমানে যে তাদের পরিবর্তন করার একটা চিন্তা, সেই চিন্তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। পুলিশ হাসপাতালের দেয়া তথ্য বলছে, আন্দোলনের সময় সারা দেশ থেকে 581 জন আহত পুলিশ সদস্য বাহিনীর কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর 181 সাধারণ মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা ছিল গুরুতর। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ অনেককে এখানে সফলভাবে চিকিৎসা সেবা দিতে পেরেছেন তারা। ইনজুরি আমরা বেশি পেয়েছি যেহেতু পুলিশ সদস্য বেশি ছিল, পাশাপাশি ছাত্ররা ছিল। আমরা গানশট পেয়েছি, আমরা হেড ইনজুরি পেয়েছি, আমরা ফ্র্যাকচারের কেসগুলো পেয়েছি, ম্যাক্সিমাম অর্থোপেডিক্স কেস পেয়েছি আমরা বেশি আর কি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অনেক আহত সুচিকিৎসা পাচ্ছেন না বা অর্থ সংকটে আছেন। তাদের নির্দ্বিধায় পুলিশ হাসপাতালে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ছাত্র জনতার এখনো যদি কারো কোনো অসুস্থতা সহায়তা প্রয়োজন হয়, আমাদের ক্যাপাসিটি আছে, আমার এখানে যত টাকা সুযোগ আছে আমরা তাদের চিকিৎসা সেবা প্রদান করব। পুলিশ যে জনগণের প্রতিপক্ষ নয়, ফ্যাসিবাদের হাতিয়ারও নয়, সেই বার্তাই দিতে চাইছেন বাহিনীর কর্তারা। পুলিশ হাসপাতালের এই পদক্ষেপ সেটারই বহিঃপ্রকাশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে ইলেকট্রনিক মিডিয়া কোনো কিছুই প্রচার করেনি বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি বলেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারে না সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন তিনি। বলেন, ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কী ছিল, এটা নিয়েও আমাদের আসলে খুবই নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত। ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি।
যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কি তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ শেরপুরে, তবে দুর্ভোগ কমছে না দুর্গতদের। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের 19টি ইউনিয়নের 80টি গ্রাম জলমগ্ন। দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট, পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতালেও। দুর্ভোগে লাখো মানুষ, অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট, বাড়ছে ভোগান্তি। হঠাৎ করে যে পাহাড়ি ঢল আসলো বিগত 2 দিনের মধ্যে আর কি, আসলে আনফর্চুনেট। এটা আমরা আসলে কখনোই ভাবি না এইভাবে একটা কিছু হয়ে যাবে। আমরা তো আসলে ওই নোয়াখালী ওই এলাকার শোকটা এখন কাটে উঠতে পারি নাই। আমরা হে জমা বাড়িতে বাড়তে এসে মুরলি এসে আমরা মুড়ি খেয়ে থাকতেছি, মানে আমরা গরান যাই আমি এই সময় নাম্বার নাই। সম্পূর্ণ জায়গাটা এটা ছিল ধান বোনা, ধান প্রায় হওয়া ভাব ছিল। এখন এই পানি, ধানের উপরে পানি প্রায় 6 ফুটের মতো উপরে পানি। শেরপুরে এখন পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে 3 দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়। স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই। উজানের পানি বিভিন্ন নদ নদী হয়ে বইছে ভাটির দিকে। জলমগ্ন 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, বাড়িঘর ছেড়ে সেখানেই ঠাঁই নিয়েছেন অনেকে, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নেত্রকোনায়। সোমেশ্বরী, কংস আর উবদাখালী নদীর পানি বইছে বিপদ সীমার উপরে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গাপুর, কলমাকান্দা সহ 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী লক্ষাধিক মানুষ। পানির তোড়ে ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ঘের। প্লাবন পরিস্থিতি নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, ভয়াবহ অবস্থা এখন প্লাবন পরিস্থিতিতে, দুর্গত এলাকার মানুষের যে দুর্ভোগ, সেই চিত্র আপনার কাছে জানতে চাই। সোহর, আমি যে স্থানে দাঁড়িয়েছি এটি কলমাকান্দা উপজেলা যাওয়ার একটি ইউনিয়ন পর্যায়ের সড়ক। এটি ঘন্টা 2 আগেও সড়কটি জায়গা ছিল। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে সড়কটিতে যানবাহন আটকে গেছে। 1.5 ঘন্টা আগেও যে সড়কটি বাসা ছিল সেটি 1.5 ঘন্টা পরে 1.5 থেকে 2 ফুট পানি কিন্তু হয়ে গেছে। এই নেত্রকোনা জেলার কৃষি কর্মকর্তারা যে বিষয়টি জানিয়েছেন যে তাদের দাবি হচ্ছে 3000 হেক্টর জমি, যে ফসল আছে রূপামণির ফসল, সেই ফসল কিন্তু তলিয়ে গেছে। রূপামণির ফসল তাদের দাবি মতো কিন্তু 15 থেকে 20,000 হেক্টর জমির ফসল, কিন্তু প্রকৃতপক্ষে 40 থেকে 50,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। হাজার হাজার ফিশারির মাছ চলে গেছে এবং বন্যা পরিস্থিতি আসলে অবনতির দিকে যাচ্ছে। আমরা যে সংবাদ শুনছি যে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি এলাকায় একটা বাঁধ ভেঙে কিন্তু বিশাল এলাকা প্লাবিত হচ্ছে। সেটা ঘন্টা 2-3 এর মধ্যে কিন্তু পানি একদম বেশি যাচ্ছে প্লাবিত এলাকায়। প্রশাসন থেকে তারা বিভিন্ন এলাকায় শুকনো খাবার পৌঁছানোর চেষ্টা করছেন, যেটাও একেবারেই প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, স্থানীয় প্রশাসনের যে নতুন কর্মকর্তারা এবং যারা জনপ্রতিনিধি আছেন তারা অনেক আত্মগোপনে থাকার কারণে প্রকৃত চিত্রটা আসছে না মিডিয়াতে, এবং প্রশাসনিকভাবে এরকম দাবি করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছিলেন কামাল, ধন্যবাদ আপনাকে। বেতন ভাতা প্রদানের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ঠিক কতদিন ধরে বেতন ভাতা বন্ধ আর কি কি অভিযোগ করেছেন তারা, বিস্তারিত জানাবেন। সোহার, প্রায় আধা ঘন্টা হতে চললো সিলেটের যে চৌহাট্টা, অর্থাৎ খুবই ব্যস্ততম যে সড়ক, সেই সড়কটি আসলে আমরা দেখেছি যে যারা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা আসলে অবরোধ করে রেখেছেন। এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে প্রায় 2 বছর ধরে প্রায় 239 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের আসলে বেতন ভাতা বন্ধ রয়েছে। যদিও এই বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি রয়েছেন, যিনি রেজিস্ট্রার রয়েছেন, তাদের
তাদের বেতন ভাতা কিন্তু ঠিকই চলেছে। এবং এখানে যারা বিক্ষোভ করছেন তারা যেটি বলছেন যে তারা আসলে তাদের স্বাক্ষরে, অর্থাৎ যারা বেতন ভাতা 2 বছর ধরে পাননি তাদের স্বাক্ষরেই মূলত এই যে ভিসি রেজিস্টার তাদের বেতন ভাতা হয়েছে, কিন্তু এই কর্মচারীদের বেতন ভাতা এখনো তারা পাননি। আমরা একটু শুনতে চাই আসলে আপনারা কি দাবিতে আজকে এখানে রাজপথ অবস্থান নিলেন? আমরা বিগত 24 মাস কাজ করেছি, কিন্তু আমাদের ভিসি আমাদের বেতন দেয়নি। আমরা সেই বেতন ভাতা আদায়ের লক্ষ্যে এই রাজপথে বসেছি। আপনাদের আর কোন দাবি আছে? আমাদের দাবি, আমরা একজন সুষ্ঠু এবং নিরপেক্ষ ভিসি চাই, যিনি কর্মচারী বান্ধব, কর্মচারীর পক্ষে কথা বলেন। আমরা নিজেদের স্বার্থ হাসিল হয় এমন কোনো ভিসি চাই। আপনারা কতক্ষণ থাকবেন এই রাস্তায়? আপনারা এই সড়ক অবরোধ করে রেখেছেন। দাবি পূরণ করার আগ পর্যন্ত আমরা এই রাস্তা থেকে উঠব না। যেমনটি শুনছিলেন, তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মূলত এই যে সড়কটি সেই সড়কটি অবরোধ করে রাখবেন। এবং আমরা দেখেছি যে এই অবরোধের কারণে পুরো চৌহাট্টা আম্বরখানা যে সড়ক রয়েছে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে আসলে বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের একটি অন্যতম সড়ক। ফলে এখানে যদি যত সময় আসলে তারা বসে থাকবেন ততই আসলে জনগণ দুর্ভোগ বাড়বে। সোহার। নাবিল, ধন্যবাদ আপনাকে। দুদিন পরই বাজবে ঢাক, শোনা যাবে শঙ্খের সুর, উলুধ্বনি আর চলবে দেবী মহামায়ার আরাধনা। পুরান ঢাকার শাঁখারী বাজারও সেজে উঠছে সেই ছন্দে। শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা শাঁখারী বাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের। ব্যবসায়ীদের আশা, সকল শঙ্কা কাটিয়ে সবাইকে নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের সব ধর্মের উৎসব হবে সর্বজনীন। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। আমার দাদু করেছে, আমার বাবা করেছে, এখন আমি করছি, আমার ছেলে করছে, এইভাবেই আমাদের যাচ্ছে। কারণ আমরা এইটার সাথেই জড়িত, এটার সাথে। রঞ্জিত সুরের বয়স 70, পেশায় শাখাপলা ব্যবসায়ী। বাপদাদার 100 বছরের পুরনো এই ব্যবসাকে ভালোবেসে চালিয়ে যাচ্ছেন। পূজা যখন দোরগোড়ায় তখন শাখাপলার বেচাকেনা হয়ে ওঠে জমজমান। শাঁখারী বাজারে যারা বহু বছর এই ব্যবসা করছেন তারা মনে করেন এবার বেচাকেনায় খানিকটা ভাটা পড়েছে। বানায় এক একটা এক এক রকম ডিজাইনের, এটার এই পছন্দ একটু আর কি ভালোই দোকানদারি। সংঘ সবার মাঝে ভয় কাজ করছে, দেখা গেল এই কি হবে না হবে। তো এবার দেখা যাক না, আরো বাকি আছে, 2 দিন 3 দিন বাকি আছে। পূজায় বিবাহিত নারীর আনন্দকে পূর্ণতা দেয় নতুন শাখাপলার ছোঁয়া। পুজোতে নতুন শাখা পরে ঘুরতে আসলে সবারই ভালো, নতুন একটা আমেজ এই হিসেবেই আর কি পরা। সবাই হচ্ছে জামা কাপড়ের পাশাপাশি নতুন শাখাও কিনতে আসে। আমার কাছে এটা একটা ইমোশন। আমার কাছে মনে হয় যে নতুন কাপড়ের পাশাপাশি নতুন একজোড়া শাখা, একজোড়া পলা থাকলে পরে পরিপূর্ণতা আসে। পুরান ঢাকা শাঁখারী বাজারের নিত্য জীবনযাপন দুর্গাপূজার আগমনে একটু বেশি জমজমাট হয়ে ওঠে। ঐতিহ্যকে জড়িয়ে থাকা শাঁখারী বাজারের অলিগলিতে এখন ব্যস্ততা পূজা উদযাপনের। তবে আনন্দের রঙে সাদা কালো শঙ্কাও বিরাজ করে থেকে থেকে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এত আনন্দ কারো মনে কাজ করবে না। পূজা বছরে একবার আসে, সবাই না চাইলে অনেক কিছু করতে হয়। বার গেছে পার্সেন্ট আমাকে ভালো রাখুক, বা অন্যান্য বারের তুলনায় আসনেরও সেরকম হচ্ছে না। মানুষ আশায় বাঁচে, তাই সব ধর্মের মানুষের মনে দৃঢ় রঙে ঢাকা পড়বে সব আশঙ্কা আর উদ্বেগের বোঝাগুলো। আল্লাহ আমাদের একইভাবে সৃষ্টি করেছে, সেই অনুসারে উৎসবটা আসলে আমরা সবাই একসাথেই পালন করি। ধর্ম যার উৎসব সবার, এটা সবাই জানে। সেই হিসেবে আমিও আনন্দ করি। আমার স্টুডেন্ট আছে, ওদের বাসা যাই, ওরা আমাদের অনেক কিছু খাবার দেয়, আমরা খুব মজা করি, ওগুলা খাই। আমাদের যে শান্তি ফিরে আসে, আমাদের মধ্যে যাতে মানে অসাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসে। অতীতে যেভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই বাংলার নাগরিক। বরাবরের মতো সব ধর্মের উৎসবের উদযাপন হবে সর্বজনীন আর রঙিন, যেখানে প্রতিচ্ছবি পাওয়া যাবে এক অসাম্প্রদায়িক আবহের। প্রত্যাশাটা সবার। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে কোনো অপতৎপরতার সুযোগ নেই। কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, সব পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল।
আগামীকাল থেকে সকল পূজা মণ্ডপে বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি। বলেন, কোনো প্রকার মিথ্যা প্রচারণা বা গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের সহযোগিতার জন্য জাতীয় জরুরি পরিষেবা নম্বর 999 চালু আছে বলেও জানান পুলিশের আইজি। প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছে, নিরাপত্তা ব্যবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্কেলিটন আকারে মোতায়েন হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার পিডিপি মোতায়েন হয়েছে। যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, যদি কেউ অপতৎপর চালায়, সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পট পরিবর্তনেও বদলায়নি পুঁজিবাজার, চলছে টানা দরপতন। এতে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থার কিছু সিদ্ধান্তে আতঙ্কিত বিনিয়োগকারীরা। অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শেয়ার বাজার থেকে। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা, এখানে সবার আস্থা অর্জন করা জরুরি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এর প্রভাব সম্পর্কে ধারণা নেওয়ার পরামর্শ তাদের। প্রায় 1.5 দশক ধরে অস্থিরতা চলছে পুঁজিবাজারে। পুরোটা সময়ই কারসাজি চক্রের নিয়ন্ত্রণে ছিল লেনদেন। এতে কেবলই লোকসান গুনতে হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। রাজনৈতিক পট পরিবর্তনে ঘুরে দাঁড়ানোর আশায় ছিলেন অনেকে, তাতেও গুড়ে বালি। 5 আগস্টের পর কয়েকদিন চাঙ্গা ভাব থাকলেও নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় পতন। 2 মাসের টানা পতনে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় সাধারণ মূল্যসূচক কমেছে 550 পয়েন্ট, মূলধন হারিয়েছে 41,000 কোটি টাকার উপরে। 2,000 কোটি টাকার লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। 17 বছর আমরা ওয়েট করছি যে দেশের পরিবর্তন হলে শেয়ার বাজার পরিবর্তন হবে, ভালো কিছু হবে শেয়ার বাজারে। সেটা তো হলোই না। গত 1 মাসে মানুষের 70% টাকা নাই হয়ে গেছে। এখানে একটা আতঙ্ক কাজ করছে। যে কাজটুকু পরে করার কথা কাজ ছিল, ওই কাজটুকু আগেই করে ফেলছে। ধরপাকড় এগুলি তো এর দ্বারা তো মানুষের মধ্যে একটা ভয় কাজ করতেছে। যারা দুর্নীতিবাজ আছে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসিতে, এদেরকে বের করে দিয়ে নতুন করে সাজানো উচিত। সংশ্লিষ্টরা বলছেন, অর্থনীতির মন্দাভাব এবং সুদহার বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। তবে নিয়ন্ত্রক সংস্থার কিছু সিদ্ধান্ত বিনিয়োগকারীকে আতঙ্কিত করে তুলেছে বলেও মনে করেন তারা। যেটা বাজে পদক্ষেপ হয়েছিল সেটা হলো যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে এবং বিও অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা। এতে করে হলো কি যে আমাদের যারা বড় বিনিয়োগকারী উনারা সাইডলাইনে চলে গেল। উনি চেয়ারম্যান হিসাবে আসার কয়েকদিনের মধ্যেই যে পদক্ষেপগুলো নিল, এটা একটা ক্ষতিকর সিচুয়েশন হয়েছে। আমাদের ইকোনমিটাকে এতদিন আসলে আমরা ফুলিয়ে ফেপিয়ে মিথ্যা তথ্য দিয়ে দেখানো হয়েছে, কিন্তু স্টক মার্কেট তার সঠিক বিহেভিয়ারটাই করেছে। যে আসলে স্টক মার্কেট কখনো ভালো ছিল না, কারণ সেই ইকোনমির সাথে যাচ্ছিল। এখন যেটা হয়েছে, ইকোনমিতে আসলে খুব একটা বুস্ট আপ হয়নি, যে কারণে হঠাৎ করে যে একটা ভালো কিছু হবে এটা এই মুহূর্তে আশা করা ঠিক হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার স্বাভাবিক করতে নিয়ন্ত্রক সংস্থার ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বাজার সংশ্লিষ্টদের আস্থা অর্জন করতে হবে বিএসইসিকে। বাজারের যে কনফিডেন্স, আস্থা, এটা অর্জন করতে হবে। আপনি যদি এসে কারোর সঙ্গে কোনো আলোচনা না করে বিভিন্ন সিদ্ধান্ত দিতে থাকেন দ্রুত, যেগুলো সুদূর প্রসারী ফলাফল ইম্প্যাক্ট আছে, তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেয়াররা আপনার উপর ঠিক ওই কনফিডেন্সটা পাবে না। এবং সেক্ষেত্রে মার্কেট প্লেয়ারদের আস্থা যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে মার্কেটের উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। পুঁজিবাজার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করার পরামর্শ সাবেক এই চেয়ারম্যানের। একবার আমি সব কিছু করে ফেলবো, এই যদি অ্যাটিটিউড হয় তাহলে কিন্তু ইট মে বি কাউন্টার প্রোডাক্টিভ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।